স্ত্রীকে দিয়ে ব্যবসাটা বেশ ভালোই চালাচ্ছেন আবির সাহেব। ল্যাপটপে অফিসের কাজ করার সময় হঠাৎ হোয়াটসঅ্যাপে মেসেজটা ভেসে উঠল। প্রথমবার পড়ার পর আরও কয়েকবার পড়লাম এই ভেবে যে আমি ভুল পড়েছি। তবে না, বেশ কয়েকবার পড়ার পর আমি নিশ্চিত হলাম এটা সত্যি। মেসেজটা পড়ার পর কেন যেন কপালটা কুঁচকে এলো। কুঁচকে যাওয়া কপাল নিয়ে পাশে শুয়ে থাকা আমার স্ত্রী অর্ণির দিকে তাকালাম। বেচারি বাচ্চাদের মতো হাত পা গুটিয়ে ঘুমে কাদা, অথচ তাকে নিয়ে মাঝরাতে কোনো এক মানুষ অত্যন্ত জঘন্য শব্দ ব্যবহার করেছে। ভাবতেই ঘৃণা চলে এলো। নিজের মনে হাবিজাবি ভাবার মাঝেই টুং শব্দে আরেকটা মেসেজ এলো ল্যাপটপে। মেসেজ দ্রুত ওপেন করতেই শরীর শিউরে উঠল, চিবুক বেয়ে ঘাম গড়িয়ে পড়তে শুরু করল। বড় বড় চোখ করে ল্যাপটপের দিকে তাকাতেই দেখতে পাই আমার স্ত্রী কোনো এক সুঠামদেহী পুরুষের কোলে বসে আছে। পুরুষটার চেহারা ঢেকে থাকলেও আমার স্ত্রীর সবকিছু স্পষ্ট। এভাবে আমি অর্ণিকে কখনোই দেখিনি, এমনকি আমাদের 4 মাসের দাম্পত্য জীবনেও না। আর সেই অর্ণি কিনা সম্পূর্ণ নগ্ন অবস্থায় একটা পুরুষের কোলে হাসিমুখে বসে আছে। থরথর করে কাঁপতে শুরু করল আমার শরীর। ল্যাপটপ থেকে ঘাড় ঘুরিয়ে অর্ণির দিকে তাকালাম। কি নিষ্পাপ তার চেহারা, কমল ঠোঁটজোড়া, টানা ভ্রুর নিচে হরিণীর মতো চোখ, দুধে আলতা গায়ের রং। এক কথায় আমার পারফেক্ট স্ত্রী। বাবা মায়ের পছন্দেই বিয়ে করেছিলাম। সে যাই হোক, ইচ্ছে হলো অর্ণিকে ডেকে ল্যাপটপে থাকা ছবিটা দেখাই আর জিজ্ঞেস করি, এটা কি তুমি, অর্ণি? তবে কেন যেন মন সাড়া দিল না। এদিকে রাতটাও পার হতে শুরু করেছে। এখন না ঘুমালে আগামীকাল অফিস যেতে পারবো না। তাই সকল চিন্তা মাথা থেকে ফেলে ল্যাপটপ বন্ধ করতে যাব, ঠিক তখনই আরেকটা মেসেজ এলো। কি আবির সাহেব, স্ত্রীর এত সুন্দর আবেদনময়ী ছবি দেখে স্ত্রীর সাথে করতে শুরু করে দিলেন বুঝি? মেসেজটা পড়ে ঘৃণায় বমি করতে ইচ্ছে হলো। তবুও নিজেকে সামলে নিয়ে ছোট্ট করে রিপ্লাই দিলাম, কে আপনি? আর এইসব ছবি আপনি পেলেন কোথায়? সঙ্গে সঙ্গে ওপাশ থেকে রিপ্লাই এলো, আমি এক আগন্তুক, আপনার শুভাকাঙ্ক্ষী। হা হা হা, চেনা নেই, জানা নেই, আর আমার শুভাকাঙ্ক্ষী হয়ে গেলেন? আপনার মতো স্ত্রীর দ্বারা ঠকে যাওয়া সমস্ত পুরুষই আমার বন্ধু, আর আমি তাদের শুভাকাঙ্ক্ষী। মেসেজটা পড়ে আর রিপ্লাই দিতে ইচ্ছে হলো না। দ্রুত ল্যাপটপ লক করে শুয়ে পড়লাম। তবে চোখে ঘুম নেই। শুধু মেসেজের চিন্তাই নয়, আমার 4 মাসের বিবাহিত জীবনে রোজ অর্ণিকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি। তবে আজ কেন যেন জড়িয়ে ধরতে ইচ্ছে হলো না। এপাশ ওপাশ ছটফট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম, টেরই পাইনি। জানালা ভেদ করে সকালের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায়। পাশে তাকাই, অর্ণি নেই। রোজকার মতো হয়তো কিচেনে গিয়েছে ভেবে ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা 9টা বেজে গেছে। ও মাই গড, বলেই লাফিয়ে উঠে বাথরুমে ছুটলাম। কোনো মতে ফ্রেশ হয়ে অফিস ড্রেস পরে ডাইনিং রুমে যেতেই থমকে গেলাম, আমার চঞ্চল পা দুটো স্তব্ধ হয়ে এলো। কিচেনে কেউ নেই, বাথরুমে আমি ছিলাম, তবে অর্ণি গেল কোথায়? ব্যস্ত মস্তিষ্কে মুহূর্তেই গত রাতের মেসেজ আর ছবির কথা মনে পড়ে গেল। গা ঘিন ঘিন করতে শুরু করল। দ্রুত মোবাইল বের করে ডাটা অন করতেই পরপর 4টা ছবি এলো সেই নাম্বার থেকে। সবগুলো ছবিতেই আমার স্ত্রী আর এক সুঠামদেহী পুরুষ একে অপরকে জড়িয়ে ধরে আমাদের ফ্ল্যাটের সামনের পার্কে হাঁটছে। ছবিগুলো আজকেরই। হ্যাঁ, ছবিতে তারিখ এমনকি সময়ও দেওয়া। সকাল 6টা 30 মিনিট। মানে আমার ঘুম থেকে ওঠার ঘণ্টাখানেক আগেই। মনে প্রশ্ন উকি দিল, তবে কি অর্ণি এখনও সে পুরুষের সাথেই আছে? নিজের ভাবনার মাঝেই ফ্ল্যাটের দরজা খোলার শব্দ পেয়ে মাথা তুলে তাকালাম। অর্ণি ভেতরে আসছে, একদম নিঃশব্দে, যেন চোর চুরি করতে ঢুকছে। অর্ণির এমন বাচ্চামি দেখে গলা খাকারি দিয়ে বললাম, আরে অর্ণি, এভাবে চোরের মতো নিজের ফ্ল্যাটে ঢুকছ কেন? চমকে উঠল অর্ণি। আমাকে এভাবে বসে থাকতে দেখে বোধহয় অপ্রস্তুত হয়ে গেল। হাসতে চেয়েছিল, কিন্তু হাসিটা ফুটে ওঠার আগেই আমি নরম কণ্ঠে জিজ্ঞেস করলাম, সকালে নাস্তা না বানিয়ে কোথায় গিয়েছিলে? অর্ণি খানিকক্ষণ সময় নিল, হয়তো মনের মাঝে কথা গুছিয়ে নিচ্ছে। একসময় বলেই ফেলল, কোথাও না। অর্ণির মিথ্যা কথা শুনে মনে হাসি এলো। সত্যিটা জানার পর যখন কেউ মিথ্যা বলে, তখন সেটা শুনে না পারি হাসতে, না পারি সত্যিটা দেখিয়ে দিতে। তাহলে সকাল সকাল গিয়েছিলে কোথায়? কোথাও না গেলে তুমি বাইরে থেকে কেন ভেতরে ঢুকছ? তোমার না কিচেনে থাকার কথা, অথবা আমার সাথে বেডরুমে? অর্ণি হালকা হেসে বলল, মাসে তুমি তো ঘুমিয়েছিলে, তাই ফ্ল্যাটের সামনের পার্কে গিয়েছিলাম একটু হাঁটতে। ও, তা একাই গিয়েছিলে নাকি সঙ্গে কেউ ছিল? চমকে উঠল মেয়েটা, তোতলানো দ্বিগুণ করে বলল, না, আমি একাই গিয়েছিলাম। বেশ ভালো, তবে এভাবে তোতলাচ্ছ কেন?
মনে হচ্ছে চুরি করে বা মিথ্যা বলে ভয় পাচ্ছ? অর্ণি হঠাৎ স্বাভাবিক হয়ে এলো। কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে এই পরিবর্তন দেখে অবাক হলাম। এবার সে আমার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলল, তার আগে তুমি বলো, এই ঈদের ছুটির দিনে তুমি অফিসের ড্রেস পরে যাচ্ছ কোথায়? ছুটি? হ্যাঁ ছুটি। ঈদের ছুটির কথা ভুলে গিয়েছ? আজ কেবল 1 তারিখ মঙ্গলবার, তোমার অফিসের ছুটি তো 9 তারিখ পর্যন্ত। হ্যাঁ তাই তো। মাথাটা কেমন ধরে আসে আমার। গতকাল থেকে কি যে হচ্ছে আমার সাথে, সব কিছু কেমন এলোমেলো লাগছে। আমাকে এভাবে মাথা চেপে ধরতে দেখে অর্ণি এগিয়ে আসে, খুব কাছাকাছি, এতটা কাছাকাছি যে ওর শরীর চিরচেনা ঘ্রাণ আমার নাকে আসছে। তবে আজকেরটা অন্য রকম। অরণির রোজকার ব্যবহার করা পারফিউম এর বদলে প্রচণ্ড দামি এক ব্র্যান্ডের করা পারফিউম এর ঘ্রাণ। মাথাটা তুলে তাকাই অরণির দিকে। মেয়েটা কেমন যেন আবেদনময়ী চাহনিতে তাকিয়ে থাকে সবসময়। এমন সময় চোখ পড়ে অরণির গলার দিকে। লালচে দাগ, একদম তাজা দাগ। হয়তো কেউ এক্ষুনি এই ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছে। অর্ণি আমাকে ওর দিকে পলকহীন চোখে তাকিয়ে থাকতে দেখে আমার চোখ অনুসরণ করে নিজের গলার দিকে তাকায়। তারপর আমার দিকে তাকিয়েই হঠাৎ ক্ষিপ্রতার সাথে ওড়না দিয়ে গলাটা ঢেকে আমতা আমতা করে কিছু বলতে গিয়েও থেমে যায়। আমি মানুষটা সহজ সরল, মনে কোনো জটিলতা বা কাউকে রাগ দেখাতে পারি না। স্বাভাবিকভাবেই অর্ণিকে বলি, অর্ণি, তোমার গলার নিচে ওই ভালোবাসার চিহ্নটা কে এঁকে দিল? অর্ণি নিশ্চুপ। তবে নিশ্চুপতা বেশিক্ষণ স্থায়ী হল না। মেয়েটা কেমন যেন আমাকে উপেক্ষা করেই হনহনিয়ে চলে গেল কিচেনের দিকে। বুঝলাম রেগে গিয়েছে, তাই তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে রুমে গিয়ে অফিসের পোশাক খুলে লুঙ্গি আর গেঞ্জি পরে বিছানায় বসি। হাত মোবাইল, চোখ দুটো স্থির সেই অচেনা ব্যক্তির মেসেজের অপেক্ষায়। দীর্ঘ 20টা মিনিট অতিবাহিত হওয়ার পরপরই একটা মেসেজ আসে। হা হা হা, কি আবির সাহেব, আপনার স্ত্রীর বিষয়ে কিছু জানতে চান? তৎক্ষণাৎ রিপ্লাই দেই, হ্যাঁ, আমি জানতে চাই, আমার স্ত্রীর পাশে ওই লোকটাকে, কি তার পরিচয়? জানবেন মিস্টার আবির সাহেব, সবই জানবেন। তবে তার আগে নিজের কৃতকর্মের শাস্তি আপনি পান। কৃতকর্মের শাস্তি? হ্যাঁ, কৃতকর্মের শাস্তি। আর সেই শাস্তিটা কোনো শারীরিক আঘাত নয়, মানসিক আঘাত। যে আঘাতে কোনো ক্ষত সৃষ্টি হয় না, অদৃশ্য এই শাস্তি। যে শাস্তিতে আপনি তিলে তিলে শেষ হয়ে যাবেন, তবে কাউকে দেখাতে পারবেন না। অবাক হয়ে যাই মেসেজটা পড়ে। তবে রিপ্লাই দেওয়ার আগে শান্ত মাথায় কিছু একটা ভাবতে গিয়েও ভাবতে পারি না। মাথায় ভীষণ চাপ অনুভব করি, অগত্যা ব্যর্থ হয়েই রিপ্লাই দেই। আমি কি এমন করেছি, যার জন্য আমাকে শাস্তি দেবেন? হা হা হা, সব ভুলে গেলি। মনে কর, যত দ্রুত মনে করবি, ততই তোর শাস্তি কম হবে। তোকে আমি সুযোগ দেব ভুল শুধরে নেওয়ার। ততদিন তুই শুধু দেখতে থাকবি, তোর স্ত্রী কিভাবে পরপুরুষের সাথে নষ্টামি করে বেড়ায়। শুধু দেখবি আর মানসিক যন্ত্রণায় ছটফট করবি। মেসেজটা দেওয়ার পরপরই আমাকে ব্লক করে দেয় সেই ব্যক্তি। আমি হতাশ হয়ে ফোনটা বিছানার পাশে রেখে উঠে দাঁড়াই। টিপ টিপ পায়ে কিচেনের দিকে এগিয়ে যেতে থাকি, আর আমার স্ত্রী অবনীর ফিসফিস করে মোবাইলে কথা বলার আওয়াজ শুনতে পাই। পার্কে ওভাবে জোর করে লাভ বাইট দিতে গেলে কেন? ইস, আরেকটু হলেই তো হাবলা আবিরের কাছে ধরা পড়ে যেতাম। হা হা হ্যাঁ, দাগটা দেখেছে, তবে কিছু বলেনি। কেমন হাবলার মতো চেয়েছিল। আর কিছু বলার আগেই আমি কিচেনে প্রবেশ করি। বাজপাখির মতো অবনীর হাত থেকে ফোনটা কেড়ে নিতে গিয়েও থেমে যাই। মনে মনে ভাবি, থাক না, দেখি মেয়েটা কতদূর যেতে পারে। আমার ভাবনার মাঝেই অবনী হয়তো আমার আগমন বুঝতে পেরে মোবাইলটা লুকিয়ে নেয় নিজের আঁচলের মাঝে। আগের দিনের মতো কেন যেন ওকে আর পেছনে থেকে জড়িয়ে ধরতে মন সায় দিল না। তাই ওর পাশে দাঁড়িয়ে বলি, কার সাথে কথা বললে, অবনী? কেউ না হলে কানে ফোন নিয়ে একা একাই বুঝি বকবক করলে। আর আমাকে হাবলাও বললে? অবনী চমকানোর ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে বলে, তুমি কি আড়াল থেকে সব শুনেছ, আবির? না, তবে, হাবলা, কথাটা কানে এলো। যাই হোক, কিচেনে কেন এসেছি বুঝতে পেরেছ? অবনী আমার ইঙ্গিত হয়তো সঠিক বুঝতে পারেনি, ভেবেছে জড়িয়ে ধরতে এসেছি, তাই লাজুক হেসে বলে, হ্যাঁ জানি তো, এই 4 মাসে বেশ বুঝে গেছি, আমাকে জ্বালাতন করতে এসেছ। আজ খুব গরম পড়েছে আবির, রান্না করতে গিয়ে ঘেমে গিয়েছি, চুলে শ্যাম্পু করিনি। প্লিজ, আজ জড়িয়ে ধরো না। অবনীর কথায় মনে মনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলি, রোমাঞ্চ করতে বা তোমাকে জ্বালাতন কোনোটাই করতে আসিনি, আমি এসেছি। কথাটা শেষ না করেই তীক্ষ্ণ চাহনিতে তাকাই অবনীর দিকে। মেয়েটা কেমন ভয় পেয়ে গেছে, চোখগুলো এমনভাবে খুলে রেখেছে যেন এই মুহূর্তে কোটর ছেড়ে বেরিয়ে আসবে।
দুজন দুজনার দিকে তাকিয়ে আছি, তবে দুজনের চাহনি ভিন্ন, একজন ভয়, আরেকজন রাগে। চোখটা নামিয়ে নিয়ে স্বাভাবিকভাবেই বলি, আজ সকালে তোমার গলার নিচে লাভ বাইট দেখলাম, যা সাধারণত দুজন মানুষ খেয়ে থাকে, এক কাপল আর দুই নববিবাহিত দম্পতি। তার মধ্যে আমরা নববিবাহিত দম্পতি, তবে মজার বিষয় হল, গতরাতে আমি তোমাকে স্পর্শ করিনি। কথাটা বলে তাকাই অবনীর দিকে। দুজনের চোখাচোখি হতেই ও চোখ নামিয়ে নিয়ে বলে, তুমি কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি, ওই চিহ্নটা তোমাকে কি উপহার দিল? আমি তোমাকে এই বিষয়ে কোনো কৈফিয়ত দিতে চাচ্ছি না, আবির। আর এমন নির্লজ্জতা এবং সন্দেহ করা বাদ দাও। আমি তোমার স্ত্রী। তুমি কি সুন্দর বলে দিলে গতরাতে আমার স্পর্শ করনি, তবে কে স্পর্শ করল আমায়? চরিত্রের দোষ দিচ্ছ আমায়, নাকি মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিতে চাও? 4 মাসেই বুঝি আমার সব বাদ ফিকে হয়ে গিয়েছে? অবনীর এমন নোংরা কথা আর শুনতে পারলাম না। দ্রুত কানটা চেপে ধরে বেরিয়ে আসি কিচেন থেকে। অলসভাবে বেকনিতে বসে আছি। সময়টা কেন যেন কাটছেই না। ঈদ চলে গেছে অথচ বাড়ি যাইনি। বেকনিতে বসে থাকা অবস্থাতেই নজর যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা পুরুষের দিকে। পুরুষটার নজর বেলকনির পাশের কিচেনের জানালার দিকে। তবে কি এই সেই পুরুষ, যে কিনা আমার স্ত্রীর সাথে অবৈধ প্রেমে লিপ্ত? পুরুষটাকে চিনতে পারিনি, কিন্তু তার পাশের মোটরসাইকেলটা দেখে চিনে ফেলি। লোকটা আর কেউ না, আমারই কাছের মানুষ, আমার প্রিয় বন্ধুর ছোট ভাই রাসেল। ছেলেটাকে দেখে খানিকক্ষণ হাসি, মন থেকে কেন যেন রাগ আসছে না। শুধু ভাবছি, মাঝে মাঝেই এই রাসেল ছেলেটা ছলে বলে, কারণে অকারণে আমার বাসায় আসত, ভাবির হাতের রান্না খাবে বলে। আরও কত কি বাহানায় ছেলেটা আসত তার প্রিয় ভাবির কাছে। অথচ ছেলেটা এখন তার প্রিয় ভাবিকে নিজের বধূ বানাতে চায়। বেশ ইন্টারেস্টিং, তবে প্রমাণ তো নেই। সন্দেহের বসে বন্ধুর ভাইকে কিছু বলা উচিত নয়। হাত ঘড়ির দিকে চোখটা বুলিয়ে নিলাম, বেলা 1টা। বেলকনি থেকে বেরিয়ে দ্রুত প্যান্ট শার্ট পরে কিচেনে যাই অনেকটা বেড়ালের মতো। আর গিয়েই দেখি, বউ আমার জানালা দিয়ে বাইরে দিকে ফ্লাইং কিস দিচ্ছে একের পর এক। বিষয়টা দেখে তেমন রাগ হলাম না, কেননা এক সময় আমিও তো এমন ছিলাম। পেছনে থেকে ডাক দিলাম, অবনী। এই অবনী, তোমার রান্না হলো? আমার ডাকে চমকানোর বদলে অবনী আরও কয়েকবার ফ্লাইং কিস দিয়ে আমার দিকে ফিরে তাকিয়ে অনেকটা মেজাজ দেখিয়ে বলে, কি হয়েছে তোমার? বারবার আমাকে ডাকতে আসছো কেন? সরি বউ, আসলে আমি একটু বের হচ্ছিলাম, তাই জানতে এলাম রান্না হলো কিনা। অবনী প্রায় সঙ্গে সঙ্গে জবাব দেয়, না হয়নি। আর রান্না করতেও পারবো না, আমাকে এভাবে বারবার বিরক্ত করলে। আজ তো আমি তোমাকে কখন বিরক্ত করলাম? আমি তো জাস্ট জানতে এসেছি। জানতে এসেছ? তো শুনো, রান্না হয়নি আর হতেও অনেক সময় লাগবে। দয়া করে এখন আমাকে মুক্ত করো। মুক্ত করব মানে? মুক্ত করবে মানে মুক্ত। আর মুক্ত কি, সেটা আজকালকের মধ্যেই জেনে যাবে। বেশি ঘাটালাম না মেয়েটাকে। কচি ছেলের প্রেমে পড়ে মেয়েটার মাথা গেছে প্রায়। তাই কিচেন থেকে বেরিয়ে আসার সময় বললাম, শুনো অবনী, আমি একটু বাবা মার বাসায় যাচ্ছি। ফিরতে রাত হবে, তুমি খেয়ে দরজাটা লাগিয়ে দিও, কেমন? আমি আসছি। কথাটা বলে দ্রুত নিজের ঘরে আসি। আলমারি খুলে ব্লগও করব বলে শখের বসে কেনা গোপ্রো ক্যামেরাটা বের করে আলমারির উপরে অন করে রেখে দ্রুত বেরিয়ে আসি। বাড়ির মেইন গেট পেরিয়ে কয়েক কদম এগিয়ে যেতেই বন্ধুর ছোট ভাই রাসেল মোটরসাইকেলের সিট থেকে উঠে এগিয়ে আসে আমার দিকে। আমিও হাসিমুখে রাসেলের দিকে হাত বাড়িয়ে দিই। দুজন হ্যান্ডশেক করে কোলাকুলি করে বলি, এমন ভাব করে যেন হঠাৎ দেখেছি ওকে। আরে রাসেল, তুই এখানে? ভাইয়া, আপনার কথা মনে পড়ল, তাই চলে এলাম। ও ভালো করেছিস। তা ভাই, খালি আমার কথাই মনে পড়ায় আসি? তোর ভাবির হাতের রান্না খেতে আসিসনি? রাসেল ভুবন ভোলানো হাসি দেয়। হাসলে ছেলেটাকে অনেক সুন্দর লাগতো আগে। আমি ছেলে হয়েও রাসেলের হাসিমাখা চেহারা দেখতে বেশ ভালো লাগত। তবে আজ পরিস্থিতি ভিন্ন। কেন যেন ওর হাসিটা শয়তানের হাসির মতো লাগছে। আসলে ভাই, একসাথে দুটোই করতে এলাম। যাই হোক, কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ ভাই, আসলে বাবা মার কাছে যাব। দেখি তারা যদি আমাকে মাফ করে, তবে তোর ভাবিকে নিয়ে সেখানেই সেটেল হয়ে যাব। আমার মুখ থেকে সেটেল শব্দটা শোনা মাত্র রাসেলের হাসি উধাও হয়ে যায়। মনে মনে বেচারা কি যেন চিন্তা করছিল। ওর চিন্তাকে আরও বাড়িয়ে দিয়ে বললাম, তোর ভাবি বাসায় একাই আছে। তুই পুরুষ মানুষ, তাই আজ আর তোর ভাবির রান্না খেতে হবে না। বাসায় চলে যা তুই। রাসেলের মুখে স্পষ্ট ক্ষোভের চিহ্ন ফুটে ওঠে।
আমি ওসব পাত্তা না দিয়ে হেঁটে চলে যাই সামনের মোড়ের দিকে। মোড়ের কাছে যেতেই দ্রুত নিজেকে দেয়ালের পাশের বড় গাছটার সাথে আড়াল করে নিয়ে তাকাই আমাদের ফ্ল্যাটের মেইন গেটের দিকে। যা ভেবেছিলাম ঠিক তাই হলো। রাসেল মোটরসাইকেলটা আগের জায়গাতেই রেখে চোরের মতো দারোয়ানের হাতে কিছু একটা তুলে দেয়, যা আমি দ্রুত নিজের ফোনের ক্যামেরায় ধারণ করে নিয়ে ফোন দিলাম আমার বন্ধু রাশেদকে। বেচারা আমার মতোই ছিল, কয়েকদিন আগে বিয়ে করেছে ক্লাস 10-এ পড়ুয়া এক মেয়েকে। কয়েকবার রিং হওয়ার পর রাশেদ কল রিসিভ করে, হ্যালো আবির। বন্ধু, আমাকে ভুলে গেলি রাশেদ? না না বন্ধু, তোকে ভুলি কি করে? জানিসই তো, বিয়ে করেছি 10 দিন হলো। এতদিন রোজা ছিলাম, তেমন কিছু করতে পারিনি। এখন একটু বউকে সময় দিচ্ছি। সে দে। এখন শোন, তোর বাবা মা, তোর বউ আর তুই চলে আয় আমার ফ্ল্যাটে। তোদের দাওয়াত। রাসেলকে আনব, সে আগে থেকেই আমার বাসায় এসেছে একটু আগে। ভাবলাম তোদেরও ডাকি। চলে আয় 2টার মধ্যে, কেমন? ওকে দোস্ত, আসছি। রাশেদ কল কেটে দেয়। আমিও মনে মনে অঙ্ক কষতে শুরু করি। আমার না থাকার সুযোগে দেবর ভাবি আবারও কি নিষিদ্ধ সম্পর্কে জড়াবে? অনেকক্ষণ অঙ্ক কষার পর উত্তর এলো, হ্যাঁ। আর দেরি না করে দ্রুত সদর থানায় চলে যাই। পুলিশের ওসিকে সব খুলে বলি। প্রথমে বেচারা নিজের বিশাল বড় পেট নিয়ে নড়তেই চাইছিল না চেয়ার থেকে। জানতাম এমনই হবে, তাই আগে থেকেই পকেটে থাকা চকচকে 1000 টাকার একটা বান্ডিল ওসির চেয়ারের ওপর রাখতেই তিনি তড়িঘড়ি করে লাফিয়ে উঠে 32টা দাঁত বের করে বলে, চলুন স্যার। শালাকে এমন টাইট দেব না, সারা জীবন মনে রাখবে। গাড়ি পুলিশকে নিয়ে বাসার সামনে আসি। দারোয়ানকে আগেই পুলিশের হাতে তুলে দিয়ে জেনে নিয়েছি, এই হালাটা আমার আগমনের বার্তা দিত রাসেলকে। কিন্তু আজ কট খেয়ে গেছে। পুলিশ গাড়িতে তুলেই এক রাউন্ড দিয়ে স্বীকার করিয়েছে, ফ্ল্যাটের কেউ না হয়েও ঘুষের বিনিময়ে রাসেলকে সে ভেতরে যেতে দিব। আজও ঘুষ খেয়েছে। ওসি সাহেব দারোয়ানের ঘুষ খাওয়ার কথায় বেশ চটে গিয়ে আরও এক রাউন্ড দিয়েছে। যাই হোক, অপেক্ষা করছি বাড়ির সামনের মোড়ে। অপেক্ষা করতে হলো না বেশিক্ষণ, বন্ধু রাশেদ ওর বউ আর মা বাবাকে নিয়ে হাজির হয় দরজার সামনে। অমনি আমি পুলিশদের সাথে নিয়ে ওদের সামনে যেতেই রাশেদ চমকে উঠে, ভয়ার্ত কণ্ঠে বলে, বন্ধু, পুলিশ কেন? আমি রাসেলের কাঁধে হাত রেখে বলতে থাকি, বন্ধু, চল ভেতরে, সবই দেখতে পাবি। রাসেলের দিক থেকে চোখ সরিয়ে আঙ্কেল আন্টিকে সালাম দেই। তারা ভয়ে ভয়ে জবাব দেন। শেষে পিচ্ছি ভাবিকে সালাম দিয়ে বলি, চলুন ভাবি ভেতরে, আপনার দেবর ভেতরেই আছে। আমার কথা শুনে রাশেদ আর ওর মা বাবা কি অনুমান করল জানি না, তবে তাদের চেহারার রক্ত জমে গেছে। উসখুস করছে, একটু ফাঁক পেলেই যেন দৌড় দেবে। বিষয়টা বুঝতে পেরে ওসিকে ইশারা দেই। অমনি তিনি কনস্টেবল আর সৈনিকদের ইশারা দিতেই রাশেদ আর ওর মা বাবাকে ঘিরে ধরে। আমি হেসে বলি, চল বন্ধু, সময় চলে যাচ্ছে। সিঁড়ি বেয়ে আমার ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল না দিয়েই সরাসরি নিজের পকেটে থাকা চাবি দিয়ে দরজা খুলতেই দুটো দেহ দেখে সবাই কয়েক সেকেন্ড চোখ বড় বড় করে তাকিয়ে নেয়, তবে আমি তাদের বিপরীতে খিলখিল করে হেসে বলে উঠি, বাহ বাহ, বেডরুম ছেড়ে ড্রয়িং রুমেই খেলা চলছে। আমার এমন বাজে ইঙ্গিতপূর্ণ কথায় ধরফরিয়ে সোফা থেকে উঠে একই অন্যয় দুটি দেহ আবৃত করে নেয় রাসেল আর আমার স্ত্রী অবনী। নিজের স্ত্রীকে এমন অবস্থায় দেখেও কেন যেন রাগ হচ্ছে না, হবেই বাকি করে, এমন অসহায় আমিও যে পড়েছিলাম। চোখ থেকে মোটা ফ্রেমের চশমাটা খুলে পরিষ্কার করতে করতে বন্ধু রাশেদের বাবাকে বলি, আঙ্কেল সব তো নিজ চোখেই দেখলেন, আপনার ছেলের বিচারটা কি হবে বলুন। বন্ধু বাবা জামশেদ সাহেব নিজেও চোখ থেকে চশমাটা খুলে পেছনে পকেট থেকে রুমানলটা বের করে আমাকে কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। চোখে জমা পানিগুলো মুছতে মুছতে বলেন, বুঝলে আবির, প্রকৃতির প্রতিশোধ সবাইকেই ভোগ করতে হয়। তুমি আর তোমার বন্ধু যেমন ছিলে, অন্যর স্ত্রীর সাথে মজা নিতে আনন্দ পেতে, আজ দেখো নিজের চোখে দেখো তোমার নিজের স্ত্রী এই দুষ্কৃতি করেছে। আজ বা কাল হয়তো আমার বড় ছেলের বউটাও এমন করতে পারে, তবে আমি বেঁচে থাকতে তা হবে না। কথাটা বলার পরপরই জামশেদ সাহেব রাশেদের স্ত্রীকে নিজের কাছে ডেকে এনে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, মা রে, বয়স হয়ে গেছে আমার, দয়া করে তুই এমন কোনো ধাক্কা আমায় দিস না। ছেলেগুলোর পাপ দেখতে দেখতে আমি বড়ই অসহায় হয়ে গিয়েছি। রাশেদের বউ কিছু বলার আগেই ওসি সাহেব কিছুটা ধমকের সাথেই পাতলা ওড়নায় শরীর ঢেকে রাখা অবনী আর রাসেলকে বলে, এই যা তারা চিহ্ন নোয়ারের বাচ্চাগুলো, দ্রুত যা শরীরে পোশাক পরে আয়। ওরা চলে যেতে নিবে তার আগেই মোবাইলে কয়েকটা ছবি তুলে নেয়, বলা যায় না ওরা পল্টি মেরে আমায় ফাঁসিয়ে দিলে। ওসির ভরসা নেই, কারণ একে ঘুষ দিয়েই নিয়ে এসেছি, আবার আমার চেয়ে বেশি ঘুষ দিলে হয়তো সব উল্টো করে দিতে দুবার ভাববেন না তিনি।
ড্রয়িং রুমের সোফায় অবনীর মুখোমুখি বসে আছি, পাশেই রাসেল ছেলেটা মাথা নিচু করে বসে আছে। অবনীর দিকে ভালো করে তাকায়। বেচারির চোখ মুখে কোনো খারাপ লাগা বা অনুশোচনা নেই, দিব্যি চোখে চোখ রেখে চেয়ে আছে, সাথে ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আমিও হাসি আর বলি, নতুন হাজবেন্ড, নতুন করে বাসর হবে ভাবতেই খুব আনন্দ লাগছে, তাই না অবনী? অবনী ভাববিলাসহীন ভাবেই বলে, সে লাগুক আর না লাগুক, তুই আমাকে হাতেনাতে ধরে ভালোই করেছিস। তোর মতো নষ্টার সাথে থাকতে আমার ঘৃণা লাগছে, বমি আসছে বলতে পারিস। হা হা, তাই? তা 4 মাসে একই ছাদের নিচে আমার সাথে যখন রাত কাটিয়েছ, কত জায়গায় আদর দিয়েছ, উফাফ কি ফিলিংস জাগানো তোমার চিৎকার, ওসব করার সময় তোমার বমি পায়নি? বেশ তো চেটে খেয়েছ আমার ঠোঁট। অবনী আমার মতো নিরীহ, কম আর স্পষ্ট ভাষী ছেলের থেকে এমন অসভ্য কথা হয়তো আশা করেনি। আমিও বলতে চাইনি, তবে রাসেলকে শুনিয়েই বলছিলাম আর চোখে দেখছিলাম ওর রিয়েকশন। বেহারার চোখ মুখ স্থির, হাতের মুঠি আর চোয়াল শক্ত করে গিয়েছে, কানগুলো যেন অগ্নিয়গিরির মতো ফুটছে। বেশ মজা পেলাম ওদের অবস্থা দেখে। এমন সময় ওসি সাহেব এগিয়ে এসে আমার পাশে বসেন, কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলেন, আবির সাহেব, অনেক সময় হলো এসেছি, আপনি দয়া করে যেকোনো একটা করুন, হয় এদের পুলিশ দিন, নয়তো ডিভোর্স দিয়ে এদের এক্ষুনি বিয়ে দিয়ে দিন। আমার মতে বিয়ে দিয়ে দিন, শুধু শুধু আমাকে আর খাটাবেন না। জি। কথাটা বলে বন্ধু রাশেদকে বলি, রাসেল তুই কি বলিস? রাশেদ চোখ নামিয়ে বলে, কি বলবো ভাবছি, আমরা যে ভুল আগে করেছি তা আর না হোক, ওদের বিয়ে দিয়ে দে আবির। আঙ্কেল আন্টি আপনার কি বলেন? তারাও সায় দেয়। আমি সোফা থেকে উঠে সোজা চলে যাই বেকনিতে, আর ফিরে আসি বেতের লাঠি নিয়ে। আমাকে লাঠি হাতে নিয়ে আসতে দেখে ওসি সহ বাকিরা সবাই তাকায়। সবার তাকানো এড়িয়ে গিয়ে আমি তাকাই অবনী আর রাসেলের দিকে। আমার তাকানো দেখে ওদের যায় যায় অবস্থা। এমন সময় ওসি সাহেব আমায় টেনে নিয়ে যান আড়ালে আর বলেন, ও হ্যাঁ, এটা তো কথা ছিল না। পকেট থেকে আরও একটা 1000 টাকার হান্ডিল বের করে দিয়ে বলি, কাজীকে খবর দিয়েছি স্যার, তিনি এসে পৌঁছাবেন আছর নামাজের পর। এখন 5টা বাজে, তার আসতে 5:30 বেজে যাবে। আর এই যা তারা চিহ্ন নোয়ারগুলোকে বাসর করতে দেওয়ার ইচ্ছে নেই, একটু আদর করে দেয়। ওসি সাহেব বান্ডিলটা পকেটে নিয়ে ভেতরে এসে অনেকটা জোর করে রাশেদ ওর বাবা মা আর স্ত্রীকে বের করে দিয়ে আমার পাশে দাঁড়িয়ে একটা কনস্টেবল এর থেকে লাঠি নিয়ে বলে, মেয়েটা আপনার স্ত্রী, ওকে আপনি পিটাতে পারেন, তবে ওর না তারা চিহ্ন গড়কে নয়, তার জন্য আমি আছি। কিন্তু স্যার, বাড়তি চার্জ নেই। হাতটা চুলকাচ্ছে, নিন, শুরু করুন। এই কনস্টেবল গান ধরো। কনস্টেবল গান ধরে, পেটাবো আজ তোকে আমি, ওরে ছলনাময়ী, পিটিয়ে ভেঙে দেব তোর বাসরঘরের স্বপ্ন দিবানি। জ্বলছি আমি রাগে এখন, থামাবো না, করব ধ্বংসধ্বনি, ভেঙে ফেলব অভিনয়ের মুখোশ, তুই দেখবি কারে বলে আগুনে মানুষ। কনস্টেবল এর গানের তালে তালে নিজের সমস্ত শক্তিতে পেটাতে শুরু করি আমি অবনীকে। প্রতিটা আঘাতে বেচারি একদম ছিন্নভিন্ন দিকে ছুটছে। পুরো ঘরে ওদের গগনবিদারী অর্তনাদের চিৎকার, তবে থামার নেই আমার। আগুন জ্বলছে মাথায়। ওদিকে ওসি সাহেবও পেটাতে শুরু করেছে রাসেলকে। বেচারার অবস্থাও কাহিল, 2 হাতের হাড্ডি হয়তো ভেঙেই গেছে। টানা কতক্ষণ পিটিয়েছি খেয়াল নেই। এমন সময় ওসি এসে থামিয়ে দেয় আমায় আর বলে, আবির সাহেব থামেন, বেচারি মারা যাবে। পুরো শরীরে দেখছি জখম, এর চিহ্ন, আবার দেখুন চামড়া ফেটেও গিয়েছে। এখন আর না, কাজী এসে গেছে। আর 1 রাউন্ড স্যার, মায় আরেক রাউন্ড। কথাটা বলে এগিয়ে যায় রাসেলের দিকে। বেচারা আমাকে এমন ভয়ানক রূপে কখনো দেখেনি। শয়তানি হাসি দিয়ে ওর দারুণ চুলগুলো মুঠো করে ধরে বলি, আহারে ছোট ভাই আমার, আমাকে খুব বোকা ভাবতে। ভাবির হাতের এটা খাবো ওটা খাবো করে বাসায় এসে আমার আগের করা আমলনামাগুলো আমার বউকে বলে, বুঝিয়ে পটিয়ে তুমি নিজেই আমার মতো অন্যর বউ নিয়ে বাসর করতে শুরু করলে। তোমাদের কাহিনী 1 মাসের, হ্যাঁ 1 মাস। আমি সবই জানতাম। আমার রুমে এসে লুতুপুতু করে যাবে আমি জানব না। অফিস থেকে সবই আমি লাইভ দেখেছি, আর আজকের দিনের অপেক্ষা করেছি। রাসেল ভয়ে থরথর কাঁপছে, ওকে আরও কাঁপাতে ইচ্ছে হলো আরও। মুহূর্তে মাঝে গর্জন করে ওঠে আমার হাতে থাকা বউয়ের শখের বেত গাছের বেতের লাঠিটা। সপাং 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 শব্দে ভরে ওঠে পুরো ড্রয়িং রুম। এমন সময় ওসি এসে থামিয়ে দেয় আমায়। হাত থেকে বেতটা কেড়ে নিয়ে ডেকে নিয়ে আসে রাশেদ আর ওর বাবা মাকে। ছেলের এমন অবস্থা দেখে জামশেদ সাহেব ঘৃণায় চোখ সরিয়ে নেন, আর আন্টি আঁচল দিয়ে মুখ ঢেকে রেখেছেন। তবে তার ফোপানোর শব্দটা স্পষ্ট। মায়ের মন তো, ছেলে যতই অপরাধ করুক, এমন অবস্থায় ছেলেকে দেখলে কষ্ট হবেই। আন্টির কান্নার শব্দে কেন যেন আমার বুকটা কেঁপে ওঠে। রাগটা নিমিষেই উধাও হয়ে যায়। মনটা খারাপ হতে শুরু করে। নিজেই নিজের গালে কয়েকটা চড় মারি আর ভাবি, ধুর,
এটা কি করলাম? শুধু শুধু এদের গায়ে হাত তুললাম। হাতে নাতে যখন ধরেছি তখন ডিভোর্স দিয়ে দুজনকেই বাড়ি থেকে বের করে দিলেই তো পারতাম। এসবের কোনো দরকার ছিল না। আমাকে এভাবে বিড়বিড় করতে দেখে জামশেদ সাহেব এগিয়ে আসেন। খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে একটা হাত আমার কাঁধে রাখেন। হাতটা বেশ ভারী, হয়তো গুরুজনের হাত বলে অতিরিক্ত ভারী মনে হচ্ছে। মিনিট খানেক নীরবতা শেষে জামশেদ সাহেব মুখ খুলেন, আমি বুঝেছি আবির, তোমার মনে ঝড় বইছে। আর সেই ঝড়টা আমার ছেলে আর তোমার স্ত্রীর ওপর নিক্ষেপ করেছ। এতে আমার কোনো অভিযোগ নেই। আমার ছোট ছেলেকে মেরেছ বলে খারাপ লাগছে, তবে তোমার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। যাই হোক, কর্মফল ভোগ সবাইকেই করতে হয়। তুমি চিন্তা করো না, রাসেল আর অবনীও হয়তো কর্মফল ভোগ করবে। কথাগুলো বলে থামেন তিনি। এমন সময় দরজার দিকে নজর পড়ে আমার। কাজী সাহেব এসেছেন, সাথে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন সাহেবও। জামশেদ সাহেব তাদের দেখে এগিয়ে যান। আমিও রুমে গিয়ে 2,000 টাকার বান্ডিল নিয়ে এসে অবনীর দিকে তাকাই। মার খেয়ে বেচারি বেশ কাবু হয়ে গিয়েছে, তবে রক্ত পড়া বন্ধ হয়েছে। আমি ওর পাশে গিয়ে বসি আর বলি, বুঝলে অবনী, আজ নিজের স্ত্রীর সঙ্গে পরপুরুষকে দেখে মাথা ঠিক রাখতে পারিনি। অবশ্য আমিও এমনই ছিলাম। সে যাই হোক, আমার চরিত্রের জন্য বাবা মা বাড়ি থেকে বের করে দেয়। খাওয়ার কষ্ট হলো ভীষণ, তাই তোমাকে পটালাম, বিয়েও করলাম, ভাবছিলাম তোমাকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দেব। তবে তুমি তা হতে দিলে না। আফসোস নেই, সবই কর্মফল। কথাটা বলে উঠে যাই কাজী সাহেবের দিকে। কাজী ও ইমাম সাহেবের পরামর্শ নিয়ে তৎক্ষণাৎ অবনীকে 3 তালাক দিয়ে দিই। সাথে তার মহরানার 1 লাখ টাকাও পরিশোধ করি। তালাক দেওয়ার পর অবনীর 3 মাস ইদ্যত পালন ফরজ হলেও কাজী সাহেব তাদের কাহিনী শুনে তৎক্ষণাৎ নতুন বিবাহ পড়িয়ে দিয়ে চলে যান। ওসি সাহেব তখনও বসে আছেন। জামশেদ সাহেব সোফা থেকে উঠে এসে ধীরে সুস্থে বসেন আমার পাশে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, যা হবার হয়ে গেছে আবির, ভেঙে পড়ো না। আজ আমরা যাচ্ছি, দুজনকেই চিকিৎসা করাতে হবে। আমি মাথা নেড়ে সম্মতি দিই। এমন সময় আন্টি এগিয়ে আসেন। তিনি আমাকে তার ছেলের মতোই ভালোবাসেন। ভাবছিলাম ছেলেকে মারার জন্য আমাকে থাপ্পড় দেবেন, তবে আমাকে ভুল প্রমাণ করে আমার কপালে চুমু দিয়ে বলেন, ওই 2 শয়তানকে মেরে ভালো করেছিস বাবা। শাস্তিটা দরকার ছিল। আমি জানি, তুই ভালো হয়ে গেছিস। বাড়ি ফিরে যা, আর বাবা মায়ের পছন্দ মতো বিয়ে কর। এসব খারাপ স্বপ্ন ভেবে ভুলে যা। আঙ্কেল আন্টি অবনী আর রাসেলকে ধরে ধরে নিয়ে যান। বেচারা বেচারি কাঁপছে। এমন সময় রাশেদ এসে বসে আমার পাশে। বেচারা বেশ ভয় আর লজ্জায় আছে। অনেকক্ষণ আমরা দুজনেই নিশ্চুপ। এমন সময় আমি বলে উঠি, কি রে, এভাবে দেবদাসের মতো আমার পাশে বসে আছিস কেন? ভাবি দাঁড়িয়ে আছে, যা, বাসায় চলে যা। রাশেদ ধীর কণ্ঠে বলে, আমি লজ্জা আর সংকোচে আছি রে আবির। ভাবতেই পারছি না আমার ছোট ভাই এমন কিছু করবে। আমার স্ত্রীও বাসায় ছিল, আজ এসব প্রকাশ না পেলে তোর ঘর থেকে আমার ঘরে নজর দিতেও দ্বিধা করত না। থাক ওসব, এখন বাসায় যা। আমিও বের হব, দেখি বাবা মা মেনে নেয় কিনা। হ্যাঁ রে, আশা করি আঙ্কেল আন্টি ক্ষমা করে দেবে তোকে। ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় রাশেদ আর ওর স্ত্রী। আমিও ঝটপট রেডি হয়ে বাসা থেকে বের হই। মেইন গেটের সামনে আসতেই দেখি ওসি সাহেব তখনও দাঁড়িয়ে আছেন। আমাকে বের হতে দেখেই মুচকি হাসি দিয়ে বলেন, আবির সাহেব, বউ তো চলে গেল, আবার বিয়ে করবেন? সেই সিদ্ধান্ত এখন বাবা মায়ের ওপর ছেড়ে দিতে চাই স্যার। বুঝেছি। শুনুন, এই নিন কার্ড। 2-3 দিনের মধ্যে আপনাকে ফোন করে বাসার ঠিকানা নেব। আশা করি ঠিকানাটা দেবেন। ওসি চলে যান জিপ নিয়ে। আমিও মোটরসাইকেল স্টার্ট দিই। 6 মাস পর নিজের বাসার সামনে এসে বাইক থামাতেই চোখ পড়ে বেকনিতে বসে পেপার পড়তে থাকা বাবা আর তার পাশে চায়ের কাপে ছোট্ট ছোট্ট চুমুক দিতে থাকা আম্মুর দিকে। তারা ততক্ষণে বাইকের শব্দে তাকিয়েছেন আমার দিকে। বাইক পাশেই রেখে এগিয়ে যাই। তারা পলকহীন চোখে তাকিয়ে আছেন আমার দিকে। বাবা আমাকে এগিয়ে যেতে দেখে রুমে চলে যেতে নিলেও আম্মু তাকে ধরে ফেলেন। হয়তো আম্মু আমার মনের অবস্থা বুঝতে পেরেছেন। নিচতলার বেলকনির সামনে গিয়ে কাপা কণ্ঠে বলি, আম্মু, দরজাটা একটু খুলবে? বাবা আর আম্মু নিঃশব্দে বেলকনি থেকে চলে যান ঘরের মধ্যে। হতাশ হয়ে ফিরে আসতে যাব এমন সময় দরজা খোলার শব্দ পাই। তাকিয়ে দেখি বাবা আর আম্মু দাঁড়িয়ে আছেন। তাদের দিকে এগোতেই বাবা গর্জে ওঠেন, তুই এখানে কেন এসেছিস? সমাজে আমার মান ইজ্জত সব শেষ করে দিয়েছিস। দয়া করে বিদায় হ। বাবার কথাগুলো গায়ে মাখলাম না,
কারণ তিনি বাইরে কঠোর হলেও ভেতরে ভেতরে খুব নরম আর ভালোবাসেন। বাবা আবার চিৎকার করে বলেন, কি হলো, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? দূর হ। আবিরের মা, একে বিদায় করো। বাবার কথা শেষ হওয়ার আগেই আমি তার পায়ে পড়ে যাই। হু হু করে কাঁদতে থাকি। বলে, বাবা, প্লিজ আমাকে তাড়িয়ে দিও না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার কর্মফল ভোগ করেছি বাবা। প্লিজ আমাকে তাড়িয়ে দিও না। বাবা হতবাক হয়ে যান আমাকে এভাবে কাঁদতে দেখে। তিনি কাপা হাতে আমাকে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরেন। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, সবই জানি আমি, জামশেদ ফোনে সব বলেছে। তুই ভালো হয়ে গেছিস। তোকে একটা সুযোগ দেব, চল ভেতরে। আবিরের মা, ছেলে বহুদিন পর এসেছে, কিছু ভালো মন্দ রান্না করো। বাবা ছেলেকে এভাবে কাঁদতে দেখে আম্মুও কেঁদে ফেলেন। তবে বাবার কথায় কান্না থামিয়ে তিনি ছুটে যান কিচেনের দিকে। বাবা আমার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলেন, বহুদিন পর বাপ বেটার জম্পেশ খাওয়া হবে। কি বলিস তুই, আবির? বাবার এমন কাণ্ড দেখে হেসে ফেলি। হেসে বলি, হ্যাঁ বাবা, সবকিছু যেন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। বাবা মায়ের ভালোবাসা, তাদের সাপোর্ট আবার বাঁচার ইচ্ছেটা নতুন করে জাগিয়ে তোলে আমার। এরপরের কয়েকটা দিন কেটে যায় অনেকটা শান্তিতে। মা আমাকে যত্ন করে নিজ হাতে 3 বেলা খাওয়াতে থাকেন। অফিস থেকে ফিরে বাবা মার সাথে গল্প করতে বসি। হারানো সময়গুলো যেন ধীরে ধীরে ফিরতে শুরু করে। ঠিক তার কিছুদিন পর এক বিকেলে বাবা মার সাথে গল্প করছি, এমন সময় ফোন আসে। স্ক্রিনে ভেসে ওঠে ওসি সাহেব নামটা। নাম্বারটা সেভ করেছিলাম। বার কয়েক রিং হওয়ার পর ফোন রিসিভ করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আবির সাহেব, মনে আছে বলেছিলাম ফোন করে ঠিকানা চাইব? জি স্যার, মনে আছে। আগেই ফোন দিতাম, তবে ভাবলাম আপনি স্বাভাবিক হন তারপর চাইব ঠিকানা। আপনার বাবা মা কি আপনার সাথে আছেন? জি আছেন। তাদের ফোনটা দিন তো, একটু কথা বলবো। ফোনটা বাবাকে দেই। বাবা ফোনটা নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন। ফোনটা আমায় ফিরিয়ে দেন এবং আম্মুর কানে কানে কিছু বলে হেসে ওঠেন দুজনে। কিছুক্ষণ হাসাহাসি করে আম্মু বলে উঠেন, বাবা আবির, বয়স তো 28 পেরিয়ে গেল, বহুত শয়তানি করেছিস, এবার সংসারী হতে হবে। হ্যাঁ হব ভাবছি। আগামীকাল একটা মেয়ে দেখতে যাব, তুই যাবি? এতদিন তো তোমাদের কোনো কথা শুনিনি, এখন আর না শুনে উপায় আছে? এই তো ভালো ছেলের মতো কথা। আমি এখন ভালো ছেলেই আম্মু। বাবা মুখ ভেঙচি কেটে বলে, হ্যাঁ, এখন তো হবেই, যত বড় একটা ধাক্কা খেয়েছ। কথাটা বলে হা হা করে হেসে ওঠেন বাবা, তার সাথে সাথে আমি আর আম্মুও হেসে ফেলি। রাতে আবারও ওসি সাহেব ফোন দেন। ফোন রিসিভ করতেই ওসি সাহেব কোনো ভনিতা না করেই বলেন, আগে আর ঠিকানা চেয়েছিলাম আবির সাহেব, তবে এখন নিমন্ত্রণ করতে ফোন দিয়েছি। বাসায় আসবেন, আপনার আম্মু মানে আমার আন্টিকেও বলে দিবেন। আমি হেসে বলি, ঠিক আছে স্যার, সময় বলেন, হাজির হয়ে যাব। 2 দিন পর ওসি সাহেবের বাসায় গিয়ে দেখি, পুরো পরিবেশটাই ঘরোয়া, শান্ত আর গম্ভীর। তবে একটা অদ্ভুত উষ্ণতা আছে। বাবা মাকে সাথে নিয়ে ড্রয়িং রুমের ভেতরে ঢুকতেই চোখ পড়ে একটা মেয়ের দিকে, সাদা মেরুন শাড়িতে, মাথায় হালকা ওড়না পরে বসে আছে ওসি সাহেবের পাশে। আমাদের আসতে দেখে ওসি সাহেব হেসে বলেন, আসুন আসুন আঙ্কেল, আন্টি, বসুন। বাবা, মা আর আমি মেয়েটার সামনে সোফায় গিয়ে বসি। এমন সময় ওসি সাহেব বলে উঠেন, আমার ছোট বোন রাইসা। আপনাদের আমার বোনের কথাই বলেছিলাম দাঁড়ি। আম্মু আমার পাশ থেকে উঠে গিয়ে রাইসার পাশে বসে ওর কপালে চুমু খায় আর বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর আমাদের হবু বৌমাটা। রাইসা মেয়েটা বেশ লজ্জা পেয়ে যায়। এমন সময় ওসি সাহেব বলেন, আবির সাহেব, আমার বোনকে আপনার পছন্দ হয়েছে? স্যার, আপনি আমার সম্পর্কে সবই জানেন, তবুও কেন এমন প্রস্তাব দিলেন বুঝলাম না। ওসি সাহেব হেসে বলেন, সবারই অতীত থাকে আবির, তোমাকে আমার পছন্দ হয়েছে। তোমার অতীত বর্তমান সব আমার বোনকে বলেছি, সে সব শুনে রাজি। আর সবচেয়ে বড় কথা, তোমার বাবা মাকে আমি আগে থেকেই চিনি, তোমার বাবা আমার নিজ বাবার বন্ধু ছিলেন। তোমার মাধ্যমে আঙ্কেল আন্টিকে খুঁজে পেয়েছি, তাদের সাথে তোমাকে না জানিয়েই দেখা করেছি, কথা বলেছি। আর কিছু জানতে চাও? ওসি সাহেবের কথা শুনে বাবা মার দিকে তাকাই, তারা মাথা নাড়িয়ে সম্মতি জানান। এমন সময় বাবা বলে উঠেন, তোমার ভাগ্য ভালো আবির, এমন একটা মেয়ে তোমার বউ হবে, আর আমাদের পুত্রবধূ। এমন সময় ওসি সাহেব সোফা থেকে উঠে এসে আমার হাতটা ধরে বলেন, আমার এই চাকরি জীবনে বহু জায়গায় গিয়েছি আবির, বোনটা আমার ক্লান্ত,
ওকে একটা ভালো পরিবারে বিয়ে দিতে চাইতাম। আমি পেয়ে গেছি সেই পরিবার। তোমার বাবা মা অনেক ভালো, আমি তাদের হাতেই বোনটার দায়িত্ব দিতে চাই। তুমি রাজি হয়ে যাও প্লিজ। রাইসা ওর ভাইয়ের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে। আমিও কিছুক্ষণ চুপ করে থেকে বলি, আমি রাজি, যদি উনিও রাজি থাকেন। ওসি সাহেব এবার হাসতে হাসতে বলেন, রাইসা তো আগেই রাজি, শুধু তোমার রাজি হওয়াটাই বাকি ছিল। আঙ্কেল আন্টি, মেয়ে ছেলে রাজি, তবে ডাকি এখন কাজী। বাবা মা সম্মতি জানান, কয়েক সপ্তাহের মধ্যেই বিয়ের আয়োজন হয়। বাবা মা নিজের হাতে সব আয়োজন করেন। সেই বাড়ি, যে বাড়ির দরজা একদিন আমার জন্য বন্ধ ছিল, সেই বাড়িতেই বাবা মার পছন্দ করা মেয়েকে বউ সাজে নিয়ে আসব। ভাবতেই আনন্দের শেষ নেই। বিয়ের দিন রাতে বারান্দায় দাঁড়িয়ে আছি, হালকা হাওয়া বইছে। পাশে এসে দাঁড়ায় রাইসা, ফিরে তাকাই ওর দিকে। মেয়েটা মাথা নিচু করে বলে ওঠে, জানেন, আজকের এই রাতটার জন্য আমি দীর্ঘ 21টা বছর অপেক্ষা করেছি। শুধু আমার স্বামীকে আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিব বলে, গর্বের সাথে বলবো বলে, আপনিই শুধু আমার প্রথম ভালোবাসা। কিন্তু আমি লজ্জিত, আমি তোমার প্রথম ভালোবাসা নই। আমি তোমার হক নষ্ট করেছি, প্রিয়তমা। আমি কি ক্ষমার যোগ্য? রাইসা হেসে মাথা নিচু করে। আর আমি আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলি, হ্যাঁ, কেউ ভুল করে ক্ষমা চাইলে সে অবশ্যই ক্ষমার যোগ্য। রাইসার কথা শুনে মনে প্রশান্তি নেমে আসে। আর দেরি হয় না, রাত তো শেষ হওয়ার পথে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা রমণী আমার প্রিয়তমা স্ত্রীকে কোলে তুলে নেই। পাগলিটা ভয় পেয়ে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে, এই নামান বলছি, আজ কোনো না শুনব প্রিয়তমা, চিৎকার করে বলবো, ভালোবাসি তোমাকে আমি। রাইসা আমাকে গালে চুমু দিয়ে বলে, আমিও ভালোবাসি আপনাকে, প্রিয় স্বামী। এগিয়ে যেতে থাকি রুমের দিকে, যেন এক পা করে এগিয়ে চলেছি নতুন জীবনের পথে। সমাপ্ত।